আজকের বিষয় হচ্ছে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধি 1972 এর যে সমস্ত প্রশ্ন আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় আসতে পারে শুধু ওগুলো নিয়েই আলোচনা, অর্থাৎ রিটেনের জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল কি? বার কাউন্সিল এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর অনুচ্ছেদ 2 এর বি এর অধীনে গঠিত বার কাউন্সিলকে বাংলাদেশ বার কাউন্সিল বলে ডাকা হবে। বাংলাদেশ বার কাউন্সিল হলো সমস্ত আইনজীবীদের জন্য আইন দ্বারা গঠিত বিধিবদ্ধ কেন্দ্রীয় সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার আছে এবং একটি সাধারণ সিল আছে। স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন, ধারণ এবং চুক্তি করার ক্ষমতা আছে। বার কাউন্সিল কারো বিরুদ্ধে মামলা করতে পারে এবং তার বিরুদ্ধেও মামলা করা যাবে। এক কথায় বলা যায় বার কাউন্সিল সকল আইনজীবীদের অভিভাবক ও আইন দ্বারা একটি বিধিবদ্ধ সংস্থা। বার কাউন্সিলের গঠন। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 5-1 ও 6 অনুচ্ছেদে বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। 5-1 অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল 15 জন সদস্য নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে একজন সদস্য হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। 7 জন নির্বাচিত সদস্য হবেন সমগ্র বাংলাদেশের আইনজীবীদের সাধারণ ভোটে। 7 জন নির্বাচিত সদস্য হবেন অঞ্চল ভিত্তিক আইনজীবীদের সাধারণ ভোটে। 6 অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিলের একজন সভাপতি ও একজন সহ সভাপতি থাকবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের সভাপতি। সহ সভাপতি নির্বাচিত হবেন নির্বাচিত সদস্যগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে। 6 ক অনুচ্ছেদে বলা হয়েছে, সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে কাউকে সচিব নিয়োগ করবেন। বার কাউন্সিলের 4টি স্থায়ী কমিটি থাকবে। নির্বাহী কমিটির সদস্য সংখ্যা 5 জন। এই 5 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। আইন শিক্ষা কমিটির সদস্য সংখ্যা 9 জন। এই 9 জনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা 5 জন। 2 জন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষক এবং 2 জন প্যানেলভুক্ত আইনজীবীদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। আইনজীবী তালিকাভুক্ত বা নিবন্ধন কমিটির সদস্য সংখ্যা মোট 5 জন। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক যিনি হবেন সভাপতি। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন। অর্থ কমিটির সদস্য 5 জন। এই 5 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। ইহা ছাড়াও আরও 6টি কমিটি থাকবে: ল রিফর্ম কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, অভিযোগ ও শৃঙ্খলা কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড কমিটি, লিগ্যাল এইড কমিটি। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 10 অনুচ্ছেদে বার কাউন্সিলের কার্যাবলী আলোচনা করা হয়েছে। উক্ত অনুচ্ছেদ অনুযায়ী কার্যাবলী নিম্নে দেওয়া হলো: কোনো ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা, এই উদ্দেশ্যে পরীক্ষা অনুষ্ঠান এবং তালিকা হইতে আইনজীবীকে বহিষ্কার করা, আইনজীবীগণের তালিকা প্রস্তুত এবং সংরক্ষণ করা, আইনজীবীগণের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মান নিয়ন্ত্রণে বিধিবিধান আরোপ করা, তালিকাভুক্ত আইনজীবীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ শ্রবণ ও বিচার করা,
তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, সুযোগ সুবিধা এবং স্বার্থ রক্ষা করা, বার কাউন্সিলের তহবিল সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিনিয়োগের ব্যবস্থা করা, বার কাউন্সিলের সদস্যগণের নির্বাচন অনুষ্ঠান করা, বার কাউন্সিলের কমিটি কর্তৃক অনুসরণযোগ্য কার্যবিধি প্রণয়ন করা, আইনগত শিক্ষার মান উন্নয়ন এবং এরূপ উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করা, অত্র আদেশের অধীনে অনুমোদিত অন্যান্য কার্যাদি পরিচালনা করা, উপরোক্ত কার্যাবলী পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য সকল কার্যাবলী সম্পাদন করা। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 3 অনুচ্ছেদ অনুসারে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। আইনসৃষ্ট সংস্থা। বার কাউন্সিল একটি আইনসৃষ্ট সংস্থা হবে। রাষ্ট্রপতি 46 নং আদেশ দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হবে। চিরন্তন ও অস্তিত্বসম্পন্ন সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন দ্বারা সৃষ্ট অন্যান্য সংস্থার ন্যায় এই সংস্থার চিরন্তন অস্তিত্ব রয়েছে। সিলমোহর। বাংলাদেশ বার কাউন্সিলের একটি সাধারণ সিলমোহর থাকবে। যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে এই সিলমোহর ব্যবহার করা হয়। সম্পত্তি অর্জন। বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন বা ধারণ এবং চুক্তি করার ক্ষমতা থাকবে। মামলার ক্ষমতা। বাংলাদেশ বার কাউন্সিল নিজ নামে মামলা করতে পারবে এবং তার বিরুদ্ধে অন্য পক্ষ মামলা করতে পারবে। বিধি প্রণয়ন। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 40 এক অনুচ্ছেদ অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে উক্ত আদেশের উদ্দেশ্যে বাস্তবায়নে সরকারি গেজেট নোটিফিকেশনের দ্বারা বিধি প্রণয়ন করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 11(b)(1) অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি গঠন ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। এনরোলমেন্ট কমিটি গঠন। এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা 5 জন। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক যিনি হবেন সভাপতি। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন। এনরোলমেন্ট কমিটির কার্যাবলী। নিম্ন আদালতের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির উদ্দেশ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য পরীক্ষার আয়োজন। পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের নাম আইনজীবী হিসেবে তালিকাভুক্তকরণ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতি প্রদানের জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির উদ্দেশ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য পরীক্ষার আয়োজন। পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতিপ্রাপ্ত আইনজীবী হিসেবে নাম তালিকাভুক্তকরণ। উপরোক্ত কার্যাবলী সম্পাদন করার জন্য যে সমস্ত আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা আবশ্যক উহা সম্পাদন করা। বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল দেশের সমস্ত আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা। আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কোনো ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা, এই উদ্দেশ্যে পরীক্ষা অনুষ্ঠান এবং তালিকা হতে বহিষ্কার করা। আইনজীবীগণের তালিকা প্রস্তুত এবং সংরক্ষণ করা। আইনজীবীগণের পেশাগত আচরণ ও শিষ্টাচার মান নিয়ন্ত্রণে বিধিবিধান আরোপ করা। তালিকাভুক্ত আইনজীবীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ শ্রবণ ও বিচার অনুষ্ঠান করা। তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, সুযোগ সুবিধা এবং স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিলের তহবিল সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিনিয়োগের ব্যবস্থা করা। বার কাউন্সিলের সদস্যগণের নির্বাচন অনুষ্ঠান করা। বার কাউন্সিলের কমিটি কর্তৃক অনুসরণযোগ্য কার্যবিধি প্রণয়ন করা। আইনগত শিক্ষার মান উন্নয়ন এবং এরূপ উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করা। অত্র আদেশের অধীনে অনুমোদিত অন্যান্য কার্যাদি পরিচালনা করা। উপরোক্ত কার্যাবলী পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য সকল কার্যাবলী সম্পাদন করা।
উপরোক্ত কার্যাবলী পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য সকল প্রকার কার্যাবলী সম্পাদন করার মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সমস্ত আইনজীবীদের পেশা দায়িত্বের ক্ষেত্রে ও আইনজীবীদের পেশা দায়িত্বের মান উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে আইনজীবীদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থায় পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের অভিভাবক কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে উপরোক্ত দায়িত্ব সমূহ পালনের সফল হওয়ায় বাংলাদেশ বার কাউন্সিলকে বাংলাদেশের সকল আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক সংস্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 33-1 অনুচ্ছেদে বার কাউন্সিলের ট্রাইব্যুনালের গঠন আলোচনা করা হয়েছে, যাহা নিম্নরূপ। বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। প্রতিটি ট্রাইব্যুনাল 3 সদস্যের সমন্বয়ে গঠিত হবে, যাদের মধ্যে 2 জন ব্যক্তি বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন এবং অন্যজন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবেন। ট্রাইব্যুনালের সদস্যগণের মধ্যে যিনি পেশায় সর্বোচ্চ জ্যেষ্ঠ আইনজীবী তিনি হবেন বার ট্রাইব্যুনালের সভাপতি। অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। বার কাউন্সিলের সচিবই হবেন ট্রাইব্যুনালের সচিব। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 34 অনুচ্ছেদে ট্রাইব্যুনালের কার্যাবলী আলোচনা করা হয়েছে, যাহা নিম্নরূপ। ট্রাইব্যুনাল আইনজীবীগণের বিরুদ্ধে আনীত অসদাচরণ সংক্রান্ত অভিযোগের তদন্ত নির্দেশিত পন্থায় করবেন। ট্রাইব্যুনাল অভিযোগের তদন্ত শেষে অভিযোগটি খারিজ করে দিতে পারবেন বা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করতে পারেন। ট্রাইব্যুনাল অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে ইস্যু গঠন ও সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তদন্তকালে ট্রাইব্যুনাল দেওয়ানি কার্যবিধি প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বার কাউন্সিল থেকে অভিযোগ পাওয়ার পর ট্রাইব্যুনাল শুনানির তারিখ নির্ধারণ করবেন, যাহা 21 দিনের কম হবে না। শুনানির তারিখের কমপক্ষে 7 দিন পূর্বে অভিযুক্ত আইনজীবী ও অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিবেন। ট্রাইব্যুনাল অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে অনুচ্ছেদ 32-1 অনুযায়ী উক্ত আইনজীবীর সনদ চিরতরে স্থগিত, সাময়িকভাবে বরখাস্ত বা নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত করতে পারে। যদি ট্রাইব্যুনাল মনে করে আইনজীবীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সেক্ষেত্রে অভিযোগকারীকে 500 টাকা জরিমানা করতে পারে। ট্রাইব্যুনালের আদেশ নিজ উদ্যোগে বা আবেদনের প্রেক্ষিতে রিভিউ করতে পারে। ট্রাইব্যুনালের উক্ত আদেশ হাইকোর্টের ন্যায় বলবৎ হবে। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্টের 90 দিনের আপিল করতে পারবে। দি বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কী কী? বাংলাদেশ বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো। সংজ্ঞাগত পার্থক্য। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 2 বি অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল বলতে এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। বাংলাদেশ বার কাউন্সিল হলো সমস্ত আইনজীবীদের জন্য আইন দ্বারা গঠিত কেন্দ্রীয় বিধিবদ্ধ সংস্থা। পক্ষান্তরে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 2 বি অনুচ্ছেদ অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় অ্যাসোসিয়েশনকে বোঝাবে, যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী বার অ্যাসোসিয়েশন। সদস্য সংখ্যাগত পার্থক্য। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্যের সংখ্যা 15 জন। এদের মধ্যে একজন পদাধিকারী বলে নির্ধারিত সদস্য এবং বাকি 14 জন নির্বাচিত সদস্য। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের সকল সদস্য নির্বাচিত এবং ভিন্ন ভিন্ন বার অ্যাসোসিয়েশনে ভিন্ন ভিন্ন সদস্য থাকে। সেক্রেটারি বা সচিব। সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে বার কাউন্সিলের সচিব বা সম্পাদক সেক্রেটারি নিয়োগ করবেন। পক্ষান্তরে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। কার্যকাল। বার কাউন্সিলের সদস্যদের মেয়াদকাল 3 বছর। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের সদস্যকাল হবে 1 বছর। ক্ষমতার পরিধি। বাংলাদেশ বার কাউন্সিল দেশের সমস্ত আইনজীবীদের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখে। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন কেবল মাত্র সংশ্লিষ্ট সমিতির আইনজীবীদের সুবিধার প্রতি লক্ষ্য রাখে।
নিয়ন্ত্রণ বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। সনদ প্রদান আইনজীবীগণের তালিকাভুক্তকরণ এবং সনদ প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের এরূপ আইনজীবী তালিকাভুক্তকরণ কিংবা সনদ প্রদানের ক্ষমতা নাই। ট্রাইব্যুনাল গঠন বাংলাদেশ বার কাউন্সিলে এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকে। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের এরূপ ট্রাইব্যুনাল থাকে না। আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাদি পূরণ করা আবশ্যক? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 27 অনুচ্ছেদ এর মধ্যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 27 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য নিম্নোক্ত শর্তাবলী পূরণ করতে হবে: বাংলাদেশের নাগরিক হতে হবে, ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, বাংলাদেশ অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বার কাউন্সিল কর্তৃক বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা ব্যারিস্টার হলে অ্যাডভোকেটের তালিকাভুক্তি পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষার ফি নিবন্ধন ফি দিতে হবে। শর্তাবলী: সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এবং এক্ষেত্রে 2 বছর অতিক্রম করতে হবে। নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং এক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে। সমস্যামূলক প্রশ্ন প্রবলেমেটিক কোশ্চেন্স 1, একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে গত 2/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত ডিসমিস হন। ফেব্রুয়ারি 2021 সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তিসহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 27 অনুচ্ছেদ এর মধ্যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। 27 অনুচ্ছেদ অনুযায়ী একজন ব্যক্তি আইনজীবী হওয়ার যোগ্যতা হবেন না যদি তিনি সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এবং এক্ষেত্রে 2 বছর অতিক্রম করতে হবে, নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং এক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে। আলোচ্য ঘটনায় উক্ত ব্যক্তি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়েছেন কিনা তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। যদি তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়ে থাকেন তাহলে তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার পরামর্শ থাকবে তিনি যেন উক্ত পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন, কারণ অনুচ্ছেদ 27 এর মধ্যে বর্ণিত বিধানের কারণে তিনি অযোগ্য বলে বিবেচিত হবে। যেহেতু তার বরখাস্ত হওয়ার পর 2 বছর অতিক্রান্ত হয়নি সেহেতু তিনি অনুচ্ছেদ 27 এর অধীন বর্ণিত অযোগ্যতার অন্তর্ভুক্ত। আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল কী ধরনের শাস্তি প্রদান করতে পারেন? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 32 অনুচ্ছেদে আইনজীবীগণের পেশাগত অসদাচরণ দায়িত্ব লঙ্ঘন করলে বা ভঙ্গ করলে সেই সম্পর্কে বলা হয়েছে। 32 অনুচ্ছেদ অনুযায়ী পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল উক্ত দোষী আইনজীবীকে তিরস্কার করতে পারবে, তার সনদ বাতিল স্থগিত করতে পারবে, আইন পেশা থেকে অপসারণ করতে পারবে, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। শাস্তির বিরুদ্ধে প্রতিকার বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972 এর 34 8 অনুচ্ছেদ মতে কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের 34 4 ও 34 6 অনুচ্ছেদের অধীন কোনো আদেশ পুনর্বিবেচনার আবেদন করিতে পারবেন। অনুচ্ছেদ 36 1 মতে কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের 34 অনুচ্ছেদের অধীনে আদেশে সংক্ষুব্ধ হলে উক্তরূপ আদেশ প্রাপ্তির দিন হতে 90 দিনের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন। 36 2 অনুচ্ছেদ মধ্যে উক্তরূপ প্রতিটি আপিল হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হইবে এবং উক্ত হাইকোর্ট বিভাগের আদেশই চূড়ান্ত। 37 অনুচ্ছেদ মতে 36 2 অনুচ্ছেদের অধীন আপিলের
ক্ষেত্রে তামাদি আইন 1908 এর 5 এবং 12 ধারা যতদূর সম্ভব প্রযোজ্য হইবে। সম্প্রতি গঠিত বাংলাদেশ বার কাউন্সিল কমিটি অ্যাডহক তাৎপর্য ব্যাখ্যা করুন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর অনুচ্ছেদ 8 এর বিধান মতে অ্যাডহক কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময় বা বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলে অনুরূপ হবে। বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডহক কমিটির তাৎপর্য করোনা ভাইরাস কোভিড-19 এর বিস্তার রোধকল্পে সারা দেশে লকডাউন ঘোষণা, মহামান্য হাইকোর্ট বিভাগ, নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা, নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার তথ্য প্রযুক্তির বিশেষ ব্যবহার ইত্যাদি অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে 2021 সালের বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচনের প্রয়োজন করা সম্ভব না হয় চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির আইনগত স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল সংশোধনী আইন 2021 সালের 16 নং আইন এর ধারা 3 দ্বারা অনুচ্ছেদ 8 এর মধ্যে অ্যাডহক কমিটির বিধানটি প্রয়োগ করা হয়। ভবিষ্যতেও কখনো মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠনের বিধানটি খুবই তাৎপর্যপূর্ণ। কেননা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না করা গেলে চলমান কমিটি সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। উক্ত পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিলের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের জন্য অ্যাডহক কমিটি গঠন ও চলমান শর্তাবলী গতিশীল রাখার উদ্দেশ্যে অ্যাডহক কমিটির সদস্যদের ক্ষমতা প্রদান খুবই প্রয়োজনীয় হয়ে পড়বে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডহক কমিটির তাৎপর্য উপলব্ধি করতে পারি। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট অনুযায়ী আদালতসহ অন্যান্য আইনজীবী, মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। অথবা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট এর কতটি অধ্যায় ও বিধি আছে আলোচনা করুন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইনের 48 কিউ ধারার প্রদত্ত ক্ষমতাবল এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্যসমূহ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট নামে পরিচিত। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট প্রণয়নের উদ্দেশ্যে প্রয়োজনীয় আবশ্যকতা একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হল আইনের শাসন ব্যতিরেকে আদর্শ বিচার ব্যবস্থাও কল্পনা করা যায় না। সমাজের সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান অধিকার ও তাদের জান, মাল ও সম্মানের নিরাপত্তার বিধান নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। উক্ত উদ্দেশ্যে আইনজীবীদের স্বীয় পেশার সদস্য, মক্কেল, আদালত এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ন্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সুনির্দিষ্ট পেশাগত আচরণবিধি প্রণয়নের বিশেষ উদ্দেশ্য প্রয়োজনীয়তা আবশ্যকতা রয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর 2444 জি এর বিধান অনুসারে পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত মর্মে গণ্য হবে।
পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালায় ব্যবহৃত পাকিস্তান শব্দটি বাংলাদেশ শব্দটি দ্বারা প্রতিস্থাপিত হবে। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা ও ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটুকেট এ 4টি অধ্যায়ে আছে এবং অধ্যায়গুলো মোট 42টি বিধি আছে। অধ্যায় 1 অ্যাডভোকেটের পারস্পরিক আচরণ হচ্ছে 11টি। পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, পেশাগত নিযুক্তি লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা, অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকা, প্রতিপক্ষের মক্কেলের নিকট বিরোধীয় বিষয় প্রকাশ করা হতে বিরত থাকা, প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকা, একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা, ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলা, দায়িত্বের বিভাগ অনুসারে ফি বণ্টন করা, পদাধিকার বিধান মেনে চলা, সিনিয়র ও জুনিয়র অ্যাডভোকেটদের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক বজায় রাখা, একাধিক অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়রকে মামলা পরিচালনার সুযোগ দেওয়া। অধ্যায় 2তে বলা হয়েছে মক্কেলের প্রতি আচরণ। মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা, মক্কেলের গোপনীয়তা রক্ষা করা, অপর পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করা, উভয় পক্ষ নিযুক্ত না হওয়া, ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা, নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি একত্রীকরণ করা হতে বিরত থাকা, মামলা দায়েরের প্ররোচনা প্রদান করা হতে বিরত থাকা, মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া হতে বিরত থাকা, অপরাধীর পক্ষে মামলা পরিচালনার অনীহা প্রকাশ করা, পারিশ্রমিক অতিরিক্ত উৎকোচ গ্রহণ করা হতে বিরত থাকা, ফি নির্ধারণের ক্ষেত্রে মক্কেলের সাথে বিবাদে জড়ানো হতে বিরত থাকা, মামলা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস পরিহার করা, কোনো মামলায় সাক্ষী হলে মামলাটি অন্য অ্যাডভোকেটদের পরিচালনার দায়িত্ব দেওয়া, কোনো বিশেষ দিনে মামলা পরিচালনায় মক্কেলকে বাধ্য করা হতে বিরত থাকা। আদালতের প্রতি দায়িত্ববোধ 9টি। আদালতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করা, আদালতের নির্দেশ অমান্য করতে মক্কেলকে পরামর্শ দেওয়া হতে বিরত থাকা, বিচারককে বিভ্রান্ত করা হতে বিরত থাকা, বার ও বেঞ্চে তথা অ্যাডভোকেট ও বিচারকের মধ্যে পেশা দায়িত্বের সম্পর্ক বিদ্যমান রাখা, সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা, চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করা হতে বিরত থাকা, বিচারক নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, বিজ্ঞ আদালতে যথাসময়ে হাজির থাকা, বিজ্ঞ আদালতে অহেতুক পরামর্শ প্রদান থেকে বিরত থাকা। জনসাধারণের প্রতি আচরণ 8টি। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা না করা, অপর পক্ষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়ানি মামলা করা হলে তা পরিচালনা করতে অস্বীকৃতি জানানো, প্রত্যেক মক্কেলকে পরামর্শ প্রদান করা, কোনো মামলা পরিচালনা করা বা না করার স্বাধীনতা একজন অ্যাডভোকেটের থাকবে, কোনো সভায় উপস্থিত হলে নিজের পরিচয় গোপন না করা, পূর্বে বিচারক হিসেবে কোনো বিষয়ে অবগত হয়ে উক্ত বিষয়ে পরবর্তী আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করা হতে বিরত থাকা, কোনো অ্যাডভোকেট প্র্যাকটিসের পাশাপাশি অন্য কোনো পেশা বা ব্যবসা বা সক্রিয় অংশীদার বা বেতনভুক্ত কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিজেকে জড়াবেন না। এরপরে হচ্ছে একটি ড্রাফটিং, অর্থাৎ কোনো অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে দরখাস্ত মুসাবিদের ড্রাফটিং এর একটি নমুনা এখানে দেওয়া হয়েছে। যেমন কোনো অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে বার কাউন্সিলের বরাবরের যে একটি অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে বরাবর সচিব মহোদয়, বাংলাদেশ বার কাউন্সিল ভবন 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। বিষয়ে পেশাগত অসদাচরণের জন্য তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে তফসিল বর্ণিত অ্যাডভোকেট পটুয়াখালী আইনজীবী সমিতির একজন সদস্য, তিনি আইনজীবীদের জন্য অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটুকেট পরিস্থিতি আচরণ করে আসছেন। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায় না। এরপরে
প্রশ্নে উল্লেখিত এখানে যে বিবরণ সেটি 2 নম্বরে দিয়ে দিবেন। এরপরে বলা হয়েছে উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট এর অধ্যায়ে ড্যাশ বিধি ও ড্যাশ এর স্পষ্ট অধ্যায় এত বিধি এত এর স্পষ্ট লঙ্ঘন করেছেন। অর্থাৎ এখানে যে 42টি বিধি রয়েছে, 4টি অধ্যায়ের 42টি বিধির কোন অধ্যায় সে লঙ্ঘন করেছে একটা দিয়েই আপনি সকল কয়টি পূরণ করতে পারবেন। উক্ত অসদাচরণের জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার্স 1972 এর অনুচ্ছেদ 33 এর বিধান মতে গঠিত ট্রাইব্যুনালের নিকট সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ একান্ত আবশ্যক। অন্যথায় তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণের প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, যা পটুয়াখালীর আইনজীবী সমিতির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। অতএব উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। এরপরে অ্যাডভোকেটের নাম, যে অ্যাডভোকেট এখানে আবেদনটি করবে, এবং অসদাচরণের জন্য যে অ্যাডভোকেট দোষী তার নাম, এবং যে ব্যক্তি আবেদন করবে তার হলফনামা এবং হলফকারীর স্বাক্ষর এখানে দিয়ে দিবেন। তো আজকের এ পর্যন্তই। এরপরে অন্য সাবজেক্ট নিয়ে আসব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উক্ত নোট পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।